সম্ভবত আপনি ইতিমধ্যেই 2026 সালের রাশিফল কোথাও না কোথাও শুনে থাকতে পারেন, কিন্তু সমস্যা হলো সেটা জানতে গিয়ে আপনি আপনার বর্তমান সময়কে ভুলে গেলেন না তো। আমরা জানি না যে আপনি আগামী 2026 সাল সম্পর্কে এমন কি জেনেছেন, তবে অনেক তথ্যই যে আপনি জানতে পারেননি সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ঠিক তখনই যখন মানুষ অন্যান্য রাশিফলের ভিডিও দেখে প্রশ্ন করছেন এমন কিছু বিষয়ে, যে সমস্ত বিষয়ে বলা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। যদিও আমরা বর্তমান সময়টাকে বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণেই যে এই বর্তমান সময় দিয়েই কিন্তু আপনাকে পথ চলতে হবে। আর আপনি তো জানেনই যে আজকের করা কর্ম আপনাকে আগামী দিনে ফল এনে দেবে। এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই বর্তমান সময়ে নিয়ন্ত্রণে রাখতে হবে, না হলে আগামী সময় আপনি নিজের জন্য নিজেই সমস্যা ডেকে আনবেন। আর কিছু কাজ এমন আছে তা যদি আপনি বর্তমান সময় করে ফেলতে পারেন তাহলে আগামী ভবিষ্যৎ আপনার জন্য সেই দুয়ার খুলবে যে দুয়ার খোলার অপেক্ষায় আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। 2026 সালটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি শুভ বছর হিসাবে প্রমাণিত হবে এবং লাভের সুযোগও কিন্তু বৃদ্ধি পাবে। চাকরিজীবী জাতক জাতিকাদের জন্য কেরিয়ারে এক নতুন ধরনের সাফল্যের শিখরে পৌঁছানোর সুযোগ কিন্তু এনে দেবে যদি আপনি সেই দিকগুলো অন্বেষণ করতে পারেন যে দিকগুলো সম্পর্কে আমরা আলোচনা করব আজকের দিনে। আর্থিক দিক থেকেও কিন্তু 2026 সাল বেশ লাভজনক প্রমাণিত হতে পারে যদি সঠিক জায়গায় আপনি হাত রাখেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে সেটাও জানা দরকার। বিনিয়োগের দিক থেকেও 2026 সাল অনুকূল প্রমাণিত হবে, কিন্তু কিভাবে বিনিয়োগ করবেন, কখন বিনিয়োগ করবেন সেটাও কিন্তু জানার দরকার। তাছাড়াও জানার দরকার আরও যে বিষয়গুলি যেগুলি প্রধানত আমরা সবসময় গুরুত্ব দিয়ে থাকি না, কিন্তু সেই দিকে যদি আমরা একবার গুরুত্ব দিই তাহলে আমাদের জীবনের পথ চলাটা অনেকটাই মসৃণ হয়ে যায়। সেটা কি না, সেটা হচ্ছে বাস্তু। বাস্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব, কিন্তু তার আগে আরও কিছু বলার আছে। তার কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনার এখনও 7.5 শেষ হয়নি। একটা চাপা ভয় এখনও মনের মধ্যে চেপে বসে রয়েছে, যে ভয়কে আপনি নিজে ত্যাগ করতে পারছেন না। সেই ভয় আশা করি আজ দূরে সরে যাবে যদি আপনি আজকের পুরো আলোচনাটি মন দিয়ে দেখেন। 2026 সালে কুম্ভ রাশির জন্য 7.5 সময় কেমন যাবে? শনিদেব নক্ষত্র পরিবর্তন করবেন, প্রথমে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, তারপরে 2026 সালের জুন মাসের মধ্যে কিন্তু তিনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। দেখুন, এই 7.5কে ভয়ঙ্করভাবে না দেখে একে যদি একটু ইতিবাচকভাবে বা পজিটিভলি গ্রহণ করা যায়, আপনি যত বেশি পজিটিভভাবে জিনিসগুলোকে গ্রহণ করবেন আপনার এনার্জিও কিন্তু ততটাই পজিটিভ হয়ে উঠবে। কারণ প্রায় 70% মানুষ কিন্তু 7.5 সময় ভালো ফল লাভ করেন। এই সময়ে মানুষ অনেক বেশি ম্যাচিওর এবং জীবনের প্রতি দায়িত্বশীল হয়ে ওঠে। 2026 সালে শনিদেব আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে বা ঘরে অবস্থান করছেন। শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘর, অষ্টম ঘর এবং একাদশ ঘরে। প্রথমে শনিদেব নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং তারপরে বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবেন। আর 7.5 যে নিম্নগামী পর্যায়ে, অর্থাৎ আমাদের যে এন্ডিং ফেজ যেটাকে বলি আমরা, 7.5 এখন কিন্তু নামতে শুরু করেছে, অর্থাৎ এটি কিন্তু শেষের দিকে। এর অর্থ হচ্ছে এতদিন আপনার ওপর যে বিশাল বোঝা ছিল, সে বোঝা হতে পারে কোনো ঋণ বা বড় কোনো দায়িত্বের চাপ, 2026 সালে কিন্তু তার প্রায় 90% শেষ হয়ে যাওয়ার যোগ রয়েছে। আপনি অনেক বড় বড় সমস্যা থেকে বেরিয়ে আসবেন, এটা কিন্তু বলাই যায়। 70 থেকে 80% সমস্যা কিন্তু কেটে যাবে, তবে শর্ত হলো আপনাকে পজিটিভ থাকতে হবে, ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। জীবন এবং পেশাগত ক্ষেত্রে তার প্রভাব কেমন যাবে সেটা অবশ্যই আপনার জানা দরকার। শিক্ষা এবং জ্ঞানের দিক থেকে শিক্ষার্থীদের জন্য এই বছরটি কিন্তু ভীষণই চমৎকার। শনি যখন রেবতী নক্ষত্রে আসবেন, অর্থাৎ জুন মাসের পরে, তখন পঞ্চম ঘর কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। পঞ্চম ঘর, পঞ্চম ভাব যাই বলি, সেখানে পড়াশোনা, পরীক্ষা, প্রতিযোগিতা কিংবা পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু অত্যন্ত শক্তিশালী হবে এই সময়টা। অষ্টম ভাব বা ঘর সক্রিয় হওয়ায় গভীর জ্ঞান, উচ্চশিক্ষা এবং যে কোনো বিষয়ে গভীরে গিয়ে অনুসন্ধান করার জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো। স্বাস্থ্য, বিদেশ এবং খরচের দিক যদি দেখা যায় তাহলে আমাদেরকে অবশ্যই দেখতে হবে প্রথম এবং দ্বাদশ ঘর। জুন 2026-এর আগে শনিদেব যখন প্রথম ঘরের নক্ষত্র উত্তর ভাদ্রপদে থাকবেন, তার মানে হচ্ছে আপনি নিজের স্বাস্থ্য, ইমিউনিটি এসব বিষয়ে কিন্তু সচেতন হবেন এবং নতুন স্বাস্থ্যকর অভ্যাস কিন্তু গড়ে তুলবেন। দ্বাদশ ঘর সক্রিয় হয়ে যাচ্ছে, তার অর্থ হচ্ছে খরচ তো হবেই হবে, তবে আপনাকে পজিটিভ ও ভালো কাজে টাকা খরচ করার চেষ্টা করতে হবে, যেমন ভালো কোনো ইনভেস্টমেন্ট, বিবাহ, শুভ কাজ, মাঙ্গলিক কাজ ইত্যাদি। তাছাড়া আপনি যদি মেডিকেল লাইনের সাথে যুক্ত হন, অত্যন্ত ভালো সময় আপনার জন্য। হসপিটাল ফিল্ডে যুক্ত মানুষদের জন্য কিন্তু সুযোগ বাড়বে, সেটা কিন্তু দেখাই যায়। বিদেশ, দীর্ঘ ভ্রমণ এবং খরচের ঘরটাও কিন্তু সক্রিয় থাকছে, দ্বাদশ ঘর কিন্তু সক্রিয় থাকছে।
পারিবারিক জীবন এবং সম্পর্ক সম্পর্কে যদি জানি তাহলে অবশ্যই পারিবারিক পরিকল্পনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো। বৃহস্পতির দৃষ্টি এবং শনিদেবের অবস্থা আপনার পারিবারিক পরিকল্পনাকে অত্যন্ত ভালো করবে। যদি প্রেমের সম্পর্কের কথা বলা যায়, জুন মাসের পর আপনার সঙ্গে কারোর বন্ধুত্ব হতে পারে বা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, আপনার ভালোবাসার জীবন শুরু হতে পারে। জুনের পর 2026 সালে একটি ভালো যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আবার পারিবারিক সুখের দিক থেকেও যদি বলতে যাই, শনিদেবের দৃষ্টি যেহেতু চতুর্থ ঘরে পড়ছে, পারিবারিক সুখ কিন্তু বাড়তে দেখা যায় এবং আপনি পরিবারের জন্য অনেক কিছু করবেন সেটা কিন্তু দেখাই যায়। আর্থিক সুযোগও রয়েছে। চতুর্থ ঘর মানে হচ্ছে নির্মাণ, পারিবারিক সুখ, সম্পত্তি বেচাকেনার কথা ভাবলে 2026 সাল আপনার জন্য ভালো। মেশিন সংক্রান্ত কাজে যুক্ত থাকলে অবশ্যই লাভ আসবে। গাড়ি কেনার যোগও রয়েছে 2026 সালে। আপনি কোনো না কোনো গাড়ি কিনতে পারেন, ছোট গাড়ি, বড় গাড়ি, বাইক, যে কোনো কিছু কিনতেই পারেন। শনি একাদশ ঘরেও দৃষ্টি দিচ্ছেন, আপনি এক্সট্রা ইনকাম সোর্সের জন্য কিছু না কিছু করবেন। মাল্টিপল সোর্স অফ ইনকাম 2026 সালে আপনার জীবনে শুরু হতে পারে। দেখুন, সারাসাথী যখন জীবন থেকে চলে যাচ্ছে তখন এমন কিছু সুযোগ সুবিধা নিয়ে আসে এই বিষয়টি যা ধরতে জানতে হয়। আপনার হাতে আসা সুযোগকে অন্য কোথাও যেতে দেবেন না, সেটাই ভবিষ্যতে আপনার কাজে আসবে। আর তার জন্যই আপনাকে মেনে চলতে হবে কিছু সতর্কতা। শনিদেব আপনার দ্বিতীয় ঘরে থাকার কারণে কথা বলার সময় একটু সাবধান হতে হবে। এমন কিছু বিষয় বলবেন না যা কড়া বা স্ট্রেট ফরওয়ার্ড হয়ে অন্যকে কষ্ট দিতে পারে। মাঝে মধ্যে দাঁতের সেন্সিটিভিটি, পেট খারাপ, পেটের পাশে ব্যথা বা হজমের সমস্যা কিন্তু হতে পারে। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে আপনাকে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ যে যা খুশি বলে দেবে আর আপনি সেটা মেনে নেবেন সেটা তো হতে পারে না। তবে যেহেতু আমরা বর্তমান সময়ের কথা বলবো বলেছি, তাই অবশ্যই জানুয়ারি মাসের বিশেষ কিছু যোগ রয়েছে সেটা সম্পর্কে অবশ্যই আপনাকে জানিয়ে দিতে চাই। বুধ এবং শুক্রের জ্যোতির প্রভাব কিন্তু আপনার মধ্যে পড়বে, সেটা কিন্তু বলাই যায়। পঞ্চাঙ্গ অনুসারে 2026 সালের 29শে জানুয়ারি বুধ এবং শুক্র একে অপরের থেকে 0 ডিগ্রিতে অবস্থান করবেন, যার কারণে তৈরি হবে জ্যোতির দৃষ্টি যোগ। জ্যোতির দৃষ্টি যোগ হচ্ছে বৈদিক শাস্ত্রের সেই যোগ যেখানে 2 বা ততোধিক গ্রহ একই রাশি বা ঘরে একই সঙ্গে যদি থাকে তাহলে তাদের দৃষ্টির মাধ্যমে একে অপরকে প্রভাবিত করে। আর এই যোগ গ্রহগুলির পারম্পরিক শক্তি বৃদ্ধি করে, যার কারণে তাদের শুভ এবং অশুভ ফলাফল কিন্তু আরও স্পষ্ট হয়ে ওঠে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্রের এই সংযোগে কুম্ভ রাশির জন্য খুবই বিশেষ প্রমাণিত হবে। এই সময় ব্যবসা এবং চাকরিতে অগ্রগতি সম্ভব, পদোন্নতি এবং প্রতিপত্তির সুযোগও কিন্তু তৈরি হবে। ভাঙা সম্পর্কগুলি জোড়া লাগতে পারে, যা কিন্তু দীর্ঘস্থায়ী আনন্দ বয়ে আনবে। অর্থ উপার্জন এবং সঞ্চয়ের জন্যও কিন্তু এই সময়টি অত্যন্ত উপকারী। জানুয়ারি মাসের শেষ দিকে কিন্তু আটকে থাকা কাজগুলি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনা এবং সাফল্যের দৃষ্টিতে এই মাসটা শুভ থাকবে। কর্মক্ষেত্রে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে আপনাকে। ভৌতিক সুখ সুবিধার প্রতি আকর্ষণ বাড়বে। স্বল্প দূরত্বের যাত্রার যোগ রয়েছে। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। আর্থিক অবস্থার উন্নতি হবে। বাড়িতে কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। ভাই বোনদের আচরণ আপনার প্রতি ভালো থাকবে। বুদ্ধি এবং বিবেকের উন্নতি হবে। মা বাবার সঙ্গে কিছু মতবিরোধের সম্ভাবনা রয়েছে, তাই সংযম এবং বিনয় কিন্তু বজায় রাখতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সুখ এবং সহযোগিতা বাড়বে। সন্তান পক্ষ থেকে সন্তোষজনক ফলাফল পাওয়া যাবে। তাছাড়াও যদি আরও কোনো জটিলতা আপনার থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে দেখা যায়। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো থাকবে। পূজা পাঠ, ধর্মীয় কাজে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় ওঠানামা থাকতেই পারে। আর চাকরিজীবী জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আর কিছুদিন একটু বেশি পরিশ্রম কিন্তু করতে হবে। এটা হচ্ছে 2026 সালের একটা বিস্তারিত গণনা, যেখানে আপনি প্রথমেই জানলেন 2026 সালের কিছু কিছু সময় আপনার কেমন যাবে, কী প্রভাব থাকবে। তাছাড়াও আমরা কিন্তু বর্তমান সময় নিয়েও আলোচনা করলাম। এবারে যে বিষয়গুলি আপনি জানবেন সেগুলি না জানলে কিন্তু আপনি আসল বিষয়গুলি এড়িয়ে যাবেন। দেখুন, সাবজেক্ট যাই হোক তার মধ্যে একটা থাকে থিওরি, একটা থাকে প্র্যাকটিক্যাল। না, এই কথাটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য নয়, কিন্তু ছাত্রছাত্রীরা এই বিষয়টি ভালো করেই জানে যে থিওরির সাথে প্র্যাকটিক্যালের সম্পর্কটা কোথায় আর দূরত্বটাই বা কোথায়। আর শুধুমাত্র সেটা একজন ছাত্রছাত্রীর জীবনে হয় না, এটা কিন্তু সমগ্র মানব জীবনেই ঘটে থাকে। আপনাকে এতক্ষণ ধরে যে যে পূর্বাভাস দেওয়া হলো সেগুলি আপনি অবশ্যই মন দিয়ে শুনেছেন, কিন্তু যা শুনেছেন সেটা কিন্তু সমস্তই থিওরি। প্র্যাকটিক্যাল কিন্তু আপনি এখনও করেননি। আর যতক্ষণ আপনি প্র্যাকটিক্যালি সেসব বিষয়ে মুখোমুখি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কোনো গুরুত্ব নেই। গুরুত্ব তখনই পাবে যখন সেই থিওরি আপনার জীবনে প্র্যাকটিক্যালি ঘটতে থাকবে। প্রথমত কিছু শুভ সংকেত নিয়ে আলোচনা করব, যে শুভ সংকেতগুলি আপনাকে অবশ্যই অবহেলা করা যাবে না, কারণ এগুলি কিন্তু আপনার জীবনে আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়। 5টি গুরুত্বপূর্ণ এমন লক্ষণ আছে যে লক্ষণগুলি আপনার জীবনে মা লক্ষ্মীর আগমন এবং আশীর্বাদের ইঙ্গিত দেয়।
এই যেমন সাধারণভাবেই শঙ্খধ্বনি, যদি ভোরবেলায় হঠাৎ করেই কানে শঙ্খের মধুর শব্দ আসে তাহলে অবশ্যই সেই বিষয়টিকে শুভ বলে মনে করা হয়। তবে তার মানে এমন নয় যে প্রত্যেক দিন ভোরবেলায় আপনি শঙ্খধ্বনি শোনেন, সেটা শুনেই আপনি বলছেন আরে প্রত্যেক দিন তো শুনি, সেই শঙ্খধ্বনি নয়। এই শঙ্খধ্বনি শুনতে কিন্তু খুব কম মানুষই পায় এবং সেই শঙ্খধ্বনিও কিন্তু খুবই বিশেষ হবে। তার তাৎপর্য হচ্ছে শঙ্খকে পবিত্রতা এবং শক্তির প্রতীক ধরা হয়। শঙ্খধ্বনি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় যদি কাউকে ঝাঁটা দিতে দেখেন তাহলে অবশ্যই লক্ষ্মীর কৃপা আসার ইঙ্গিত থাকে। তবে সেই ঝাঁটা দেওয়া শব্দটাও কিন্তু বিশেষ হবে। শাস্ত্র অনুযায়ী কিন্তু ঝাঁটাকে অসম্মান করা নিষেধ। এটি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ধন সম্পদ আগমনের শুভ সংকেত। এছাড়া আপনি যদি দেখেন যে আপনার দৈনন্দিন খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন আসছে, হঠাৎ করেই কিছু তামসিক খাবার আপনার খাদ্য তালিকা থেকে আপনি নিজেই বাদ দিয়ে ফেলছেন, এই যেমন হঠাৎ করে সুরাপান ছেড়ে দেওয়া, অনীহা তৈরি হয়ে যাওয়া, নিরামিষ খাবারের প্রতি আকৃষ্ট হওয়া এবং হঠাৎ করে আমিষ খাবারের ওপরে অনীহা তৈরি হয়ে যাওয়া এবং খাবার নষ্ট না করার অভ্যেস গড়ে তোলা, এই পরিবর্তনগুলো কিন্তু পবিত্রতা বৃদ্ধির লক্ষণ। শাস্ত্রমতে সাত্ত্বিকতা এবং খাবারকে সম্মান করার এই অভ্যাস কিন্তু মা লক্ষ্মীর উপস্থিতির ইঙ্গিত দেয়, কারণ দেবী পবিত্র স্থানে বাস করেন। দেখুন, মা লক্ষ্মী মানে কিন্তু শুধুমাত্র অর্থ নয়, টাকা পয়সা নয়, এটা কিন্তু অনেকেই ভুল করেন। লক্ষ্মী মানেই শুধুমাত্র টাকা পয়সা এইসব ভাবেন। মা লক্ষ্মীর আগমন মানে হচ্ছে মনের শান্তি, শুধুমাত্র সুখ নয়। কোটি কোটি টাকার সেই সুখও আপনার শান্তি নিয়ে আসতে পারবে না যতক্ষণ না মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনার ওপর থাকবে। আসলে বিভিন্ন মানুষের শান্তি অশান্তি বিভিন্ন কিছুর ওপর নির্ভর হতে পারে। কার সঙ্গে কোনটা অশান্তির কোনটা শান্তির সেটা বলা ভারী শক্ত, কিন্তু বাস্তব কথা এটাই, আকস্মিক ধনের আগমন কিন্তু আপনার শান্তি প্রতিষ্ঠা করে না এবং যার যার সাথে এই ঘটনা ঘটেছে তিনি খুব ভালোভাবেই জানেন। তাছাড়াও যদি আপনি পেঁচার দর্শন পেয়ে থাকেন, দেবী লক্ষ্মীর বাহন, সন্ধ্যার সময় বা কোনো শুভ কাজের আগে যদি পেঁচা আপনি দেখতে পান তাহলে অবশ্যই সেটি পেঁচার দর্শন আপনার ধনলাভ এবং ভাগ্যোন্নতির লক্ষণ হিসাবেও কিন্তু ধরা হয়। তবে সেটাও কিন্তু কোয়েন্সিডেন্স হতে হবে, বাড়ির পোষ মানানো পেঁচা দর্শনে নয়। আপনার বাড়িতে যদি একটি পেঁচা থাকে পোষ মানানো, তাহলে তাকে তো আপনি প্রত্যেক দিনই দেখেন, তাকে তো আপনি বন্দি করে রেখেছেন। তাছাড়াও হঠাৎ করেই যদি আপনার বাড়ির তুলসী গাছটি হঠাৎ করেই সবুজ এবং সতেজ হয়ে ওঠে, এটি কিন্তু দেবী লক্ষ্মীর প্রসন্নতার ইঙ্গিত। তুলসী ভালো থাকলে অর্থনৈতিক অবস্থার উন্নতি এবং ধনের আগমন বাড়ে বলে বিশ্বাস করা হয়। শাস্ত্র মতে প্রতিদিন সকালে তুলসী গাছে জল দেওয়া এবং সন্ধ্যায় সামনে প্রদীপ জ্বালানো উচিত, তাতে করে কিন্তু ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মীর কৃপা স্থায়ী হয়। দেখুন, শুধুমাত্র রাশিফল শুনে যে জীবনে পরিবর্তন আসে না সেটা নিশ্চয়ই আপনি জানেন, আর জানেন বলেই আপনি রাশিফল দেখেন। আগাম পূর্বাভাস পাওয়ার জন্য দেখেন যে আগামীতে আপনার জন্য সময়টা ভালো থাকবে না খারাপ থাকবে বা অন্য কিছু আছে। কিছু ব্যক্তি আছেন যারা ভয় পান, ফলে সেই পূর্বাভাস শোনেন না। অবশ্য তারা একদিকে ভালোই আছেন, তবে সমস্যাটা হয় ঠিক তখন যখন ব্যক্তি আগাম না জেনেই কোনো কিছুতে মনোনিবেশ করে ফেলেন এবং ঠক্কর খান। তখন আর মনে সেই ভয়টা থাকে না, থাকে তো থাকে শুধুমাত্র একরাশ বিরক্তি যে কেন এমন হলো, আর হবে নাই বা কেন। কোথাও থেকে কিছু একটা দেখে মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে তখন আরও অন্যান্য দিকটা ভাবতেই ভুলে গেছেন। দেখুন, 2026 সালে কুম্ভ রাশির জীবনে বড় বড় গ্রহগুলির অবস্থানজনিত কারণে 7টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। দেখুন, প্রধানত আমরা 4টি গ্রহকে কিন্তু বড় গ্রহ বলে থাকি, সেটা কিন্তু গোচরের নিরিখেই বলা হচ্ছে। সেই 4টি গ্রহের মধ্যে আপনি হয়তো 2টো গ্রহকে দেখতেই পান না এবং একটি গ্রহকে আপনি ছোট বলে জানেন। অবশ্যই আমরা গ্রহের সাইজের কথা বলছি না, আমরা গ্রহের গোচরের কথা বলছি, যে গোচরগুলি অনেক দিন পর পর হয়। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, শনিদেব, রাহু, কেতু, দেবগুরু বৃহস্পতি, এইসব গ্রহগুলি হচ্ছে বড় গোচরের গ্রহ, আর সেই বড় গোচরের নিরিখে কিন্তু সেই গ্রহগুলিকে আমরা বড় গ্রহ বলে থাকছি। তো সেই 4টি বড় গ্রহের জন্যই কিন্তু 7টি এমন ঘটনা ঘটবে আপনার সাথে 2026 সালে, যে সেই ঘটনাগুলি আপনি স্বচক্ষে দেখবেন, এটুকু কিন্তু বলাই যায়। আপনার প্রথম ঘরে রয়েছে রাহু, সপ্তম ঘরে রয়েছে কেতু, দ্বিতীয় ঘরে রয়েছে শনি এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি 2রা জুন পর্যন্ত। চলুন এবার জেনে নেওয়া যাক কুম্ভ রাশির জীবনে যে 7টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, আসলে সেই ঘটনাগুলো কি। প্রথম ঘটনা, পারিবারিক পরিকল্পনা এবং সন্তানের যোগ, ফ্যামিলি প্ল্যানিং। দেবগুরু বৃহস্পতি 2রা জুন পর্যন্ত আপনার পঞ্চম ঘর অবস্থান করবেন এবং তার দৃষ্টি ভাগ্যস্থান এবং একাদশ ঘরের দিকেই থাকবে। তার তাৎপর্য হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং বা কনসিভ করার জন্য কিন্তু 2রা জুনের আগে সময়টা খুব ভালো। দেবগুরু বৃহস্পতি একাধারে আপনার একাদশ ঘরের অধিপতি এবং দ্বিতীয় ঘরের অধিপতি, অর্থাৎ কুটুম্বেশ।
পরিবারের অধিপতি হয়ে কিন্তু তিনি সন্তানের ঘরে বসে আছেন। আপনার লগ্নপতি শনিও কিন্তু দ্বিতীয় ঘরে বসে আছে। এই ঘটনাকে কিন্তু আরও শক্তিশালী করছেন। আপনি যদি বিবাহিত হন এবং ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন তাহলে কিন্তু 2রা জুনের আগে কনসিভ হওয়ার সম্ভাবনা খুবই ভালো। দ্বিতীয় ঘটনা হচ্ছে শিক্ষায় অসাধারণ সাফল্য এবং উচ্চশিক্ষার সুযোগ। এই বছরটি ছাত্রছাত্রীদের জন্য অসাধারণ। 2রা জুনের পর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থানে থেকে দ্বাদশ এবং দ্বিতীয় ঘরে দৃষ্টি দেবেন এবং নবমে অর্থাৎ উচ্চশিক্ষার ঘরেও কিন্তু দৃষ্টি দেবেন। তার তাৎপর্য হচ্ছে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা নিজেদের জন্মস্থান থেকে দূরে থাকতে পারেন। কোনো অ্যাডমিশন নেওয়া, সরকারি বা অন্য কোনো ক্ষেত্রে পরীক্ষা দেওয়া, তাতে কিন্তু সাফল্য পাওয়ার প্রবল যোগ রয়েছে। উচ্চশিক্ষার জন্য কিন্তু এই বছরটি অত্যন্ত শুভ। 2রা জুনের আগেই কিন্তু পরিকল্পনা করে নেওয়া উচিত। তৃতীয় ঘটনা রয়েছে দাম্পত্য এবং প্রেম জীবনের সন্দেহের ছায়া। রাহু কিন্তু সারা বছর প্রথম ঘরে অবস্থান করবে এবং কেতু সপ্তম ঘরে অবস্থান করবে। তাৎপর্য হচ্ছে এই ঘটনা কিন্তু ঘটতে দেখা যায়। প্রথম ঘরে রাহু যখন চন্দ্রের উপর বসে তখন অতিরিক্ত ভাবনার কারণে সন্দেহ এবং শঙ্কা তৈরি হয়। এর ফলে কিন্তু লাভ রিলেশন বলুন, ম্যারিড লাইফ বলুন, সেখানে কিন্তু সামান্য হলেও বিনা কারণে তর্ক এবং ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে। অতিরিক্ত পজিটিভ হওয়ার চেষ্টা না করে বরং স্থির এবং বাস্তববাদী থাকুন, এটাই কিন্তু আপনার জন্য শ্রেয়। চতুর্থ ঘটনা হচ্ছে পার্টনারশিপ বা অংশীদারিত্বের সতর্কতা এবং ধৈর্যের সফলতা। এই বছরটি সূর্যের বছর। সূর্য আপনার সপ্তম ঘরের অধিপতি। রাহু প্রথম ঘরে থাকার কারণে তাড়াহুড়ো করলে পিছিয়ে যেতে পারেন। তার তাৎপর্য হচ্ছে যদি 2026 সালে কোনো অংশীদারিত্ব শুরু করতে চান তাহলে অবশ্যই আগে ভাগে আপনার যিনি অংশীদার হবেন তার জন্মছক এবং নিজের জন্মছক আপনাকে মিলিয়ে দেখতে হবে। যে কোনো বিষয়ে তাড়াহুড়ো করলে কিন্তু ফল ভালো হবে না। এই বছরটি আপনার জন্য ধৈর্য, স্থিরতা এবং ধারাবাহিকতা দাবি করছে। যদি আপনি মাথা ঠান্ডায় স্থির থাকেন তাহলে সূর্য সপ্তম ঘরের অধিপতি হয়ে আপনাকে সুন্দর ফলাফল দেবেন এবং আপনার পাবলিক অ্যাট্রাকশন বাড়বে। 5 নম্বর যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে আপনার কেরিয়ারে বড় টার্ন এবং সর্বশ্রেষ্ঠ অর্জন। 2রা জুনের পর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থেকে আপনার দশম ঘরে দৃষ্টি দেবেন। 7.5 আপনার মাথা থেকে নামছে। আগেই বলেছি, তাৎপর্য হচ্ছে আগের থেকে অতিরিক্ত পরিশ্রম, অসংখ্য দায়িত্ব এবং দিশাহীনতা চলছিল, তা ধীরে ধীরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 2রা জুনের পর কিন্তু দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি আপনার কেরিয়ারে বড় কোনো সাফল্য আনতে পারে, আপনার কেরিয়ারে বড় অর্জন হতে পারে, অথবা হঠাৎ করেই একটি বড় টার্ন কিন্তু আপনার সামনে আসতে পারে। শনিদেব নিজেও কিন্তু আপনার ওপর কৃপা বর্ষণ করবেন। 12 বছর পর আসা এই সুযোগকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব আপনাকে দিতে হবে। 6 নম্বর ঘটনা যেটি হচ্ছে বিদেশ যাত্রা এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ। শনিদেব দ্বিতীয় ঘরে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি দেবেন। অর্থাৎ দ্বাদশ ঘরের অর্থ হচ্ছে বিদেশ খরচ মোক্ষ। তার তাৎপর্য হচ্ছে এটি কিন্তু আপনার স্পিরিচুয়াল ট্রাভেল বা আধ্যাত্মিক ভ্রমণের যোগ তৈরি করবে। ভালো মানুষের সঙ্গে পরিচিতি এবং যোগাযোগ বাড়বে। বিদেশ যাত্রার যোগও রয়েছে। যদি আপনি ইতিমধ্যে এনআরআই হন বা বিদেশে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সময়টা খুবই ভালো। বিশেষ করে মার্চ, এপ্রিল, অক্টোবরের মধ্যে ভিসা, পিআর বা গ্রিন কার্ড সংক্রান্ত কাজ কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা বেশি। তবে অবশ্যই নিজের কথার উপর নিয়ন্ত্রণ কিন্তু আপনাকে রাখতে হবে। 7 নম্বর যে ঘটনাটি ঘটবে দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং আর্থিক স্থিতিশীলতা। এই কথাটাই কিন্তু আমরা প্রথমে আলোচনা করছিলাম। কোথাও আপনি একটা ইনভেস্ট করে দিলেন কিন্তু পরে আপনি ঠকে গেলেন। ঘটনা হচ্ছে আপনার লগ্নপতি শনি দ্বিতীয় ঘরে অর্থাৎ আপনার ধনের ঘরে অবস্থান করছেন এবং তিনি আপনার রাশিকে স্থিরতা দিচ্ছেন। তাৎপর্য হচ্ছে 7.5 নামার সময় শনিদেব কিন্তু আপনাকে ধীর গতিতে হলেও দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং আর্থিক স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন। দ্বিতীয় ঘরে শনি আপনাকে অর্থকে সঠিকভাবে বিনিয়োগ এবং পরিচালনা করতে শেখাবেন। এই বছরটি দ্রুত ধনী হওয়ার সুযোগ না দিলেও কিন্তু সুচিন্তিত সঞ্চয়ের পথে হাঁটলে ভবিষ্যতে আপনার জন্য একটি বড় আর্থিক ভিত্তি তৈরি হবে। অবশ্যই এখন থেকে কিন্তু বিনিয়োগের দিকে আপনাকে নজর দিতে হবে। আপনাকে সেই সব বিনিয়োগের কথা ভাবতে হবে যে বিনিয়োগের ফলে আপনি দীর্ঘমেয়াদী হলেও কিন্তু একটা ভালো রিটার্ন পান। আর সেটা একমাত্র পাওয়া যায় এসআইপি করে। কোথা থেকে করবেন, কিভাবে করবেন সেসব বলার কর্তব্য আমার নয়, সেটা কিন্তু অবশ্যই একজন আর্থিক বিশেষজ্ঞ আপনাকে বলবেন। শুধুমাত্র মত দিলাম, পথ বলে দিলাম, এরপর আপনার যে দায়িত্ব নিজের প্রতি সেই দায়িত্ব কিন্তু আপনাকে প্রতিপালন করতে হবে এবং সেই দায়িত্ব প্রতিপালন করার মাধ্যমে আপনার আর্থিক দিকটা মজবুত করতে হবে আগামী দিনের জন্য, যাতে করে আগামী দিনে আফসোস করতে না হয় যে আগে এই কথাটা শুনেছিলাম কিন্তু মনোযোগ দিইনি, হেলাই ছেড়ে দিয়েছি আর এখন সেই ফল ভুগতে হচ্ছে। অবশ্যই এই কথাটি একবার বিবেচনা করবেন। আপনার যেখানে খুশি, যেমনভাবে খুশি আপনি সঞ্চয় করতে পারেন, আপনি রাখতে পারেন, সেটা আপনার নিজস্ব ব্যাপার। আর্থিক দিকটা বলার অধিকার কিন্তু সবাই থাকে না। আর যে যা বলবে আপনি শুনেই বা নেবেন কেন? অবশ্যই অর্থ নিয়ে যারা পড়াশোনা করেন তাদের কাছেই তো আপনার যাওয়া দরকার এই বিষয়ে।
ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। এই ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসছি ফেব্রুয়ারি মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।